নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব, ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয়, যেন তার ব্যঙ্গচিত্র বিদ্রূপ বিকৃত, তবু তারা নড়েচড়ে কথা বলে, আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায়, উচ্ছিষ্টের আস্তাকুড়ে বসে বসে ধোকে আর ফ্যান চায়। রক্ত নয়, মাংস নয়, নয় কোনো পাথরের মতো ঠান্ডা সবুজ কলিজা, মানুষের সদ্ভায় চাই শুধু ফ্যান, তবু যেন সভ্যতার ভাঙে নাকো ধ্যান। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের একাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত বিজন ভট্টাচার্যের অন্যতম একটি নাটক হলো আগুন। একটু আগে যে কবিতাটি পাঠ করে শোনালাম, সেই কবিতার সঙ্গে এই আগুন নাটক কতটা প্রাসঙ্গিক তা ভিডিওটি অগ্রসর হলেই বুঝতে পারবে। আজকের আলোচনায় রেখেছি সেই বিজন ভট্টাচার্যের অন্যতম একটি একাঙ্ক নাটক, প্রথম একাঙ্ক নাটক আগুন নাটক। আমাদের এই আজকের আগুন নাটকটি সম্পর্কে কয়েকটি তথ্য হলো, এটি প্রথম একাঙ্ক নাটক 1943 সালে 23শে এপ্রিল এবং অরণি পত্রিকায় প্রকাশ করে এবং 5টি দৃশ্যে এটি সমাপ্ত। 1350-1943 ভয়াবহ দুর্ভিক্ষের কারণে খাদ্য অভাবকে এখানে দেখানো হয়েছে। আগুন নাটকের এই 1350-এর মর্মান্তরে লেখা আগুন নাটকে যে 5টি দৃশ্য আছে তা আমি এখানে দেখাচ্ছি। প্রথম যে দৃশ্যটি, সবজি বিক্রেতা একটা পরিবার, সেখানে কিন্তু চালের কথা উল্লেখ আছে। দ্বিতীয় পরিবার কৃষক, সেখানেও চালের কথা উল্লেখ আছে, যে কৃষক কৃষাণীকে চালের লাইন দাঁড়ানোর কথা বলে। অন্যদিকে সবজি বিক্রেতায় একটি পুরুষ নেত্য ও নেত্তর মাকে চালের লাইনে দাঁড়ানোর কথা বলে। তৃতীয় দৃশ্য আছে শ্রমিক পরিবার। এই শ্রমিক পরিবারে যে সতীশ, সে তার স্ত্রী এবং মেয়েকে, অর্থাৎ ক্ষিরি ও তার মেয়ে ফুলকিকে চালের লাইনে দাঁড়ানোর কথা বলে। এবং অন্য একটি হচ্ছে মধ্যবিত্ত পরিবার, যেখানে হরেকৃষ্ণ তার স্ত্রী মনোরমা তার স্বামীকে চালের লাইনে দাঁড়ানোর কথা বলে। তাই পঞ্চম দৃশ্যে আছে চালের জন্য লাইন দাঁড়ানো। এখানে লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সকলে একত্রিত হয়ে চালের জন্য লাইন দেয়। এই পঞ্চম দৃশ্য দিয়ে এই নাটকটি সমাপ্তি ঘটেছে। আগুন বলতে কিসের আগুনের কথা বোঝানো হয়েছে তা আমরা একটি লাইন দেখলেই বুঝতে পারবো। যেমন এই নাটকে পঞ্চম দৃশ্যে একটি লাইন পাবো, যেখানে একটি যুবক শুধু বলবে আগুন আগুন, হঠাৎ সেখানে একটা গোলমাল থেমে যায়। প্রথম পুরুষ তখন জিজ্ঞাসা করে কোথায় আগুন, তার উত্তরে সিভিক গার্ড বলেছিল আগুন, আগুন কিসের, কিন্তু হরেকৃষ্ণ বাবু বলেছিলেন আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে। এর উত্তরে যুবক বলেছিল আগুন আগুন জ্বলছে আমাদের পেটে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে আগুন হলো ঈদের আগুন। তা দেখো, প্রত্যেক মানুষের জীবনে তিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ জিনিস, খাদ্য, অন্ন ও বাসস্থান। এই খাদ্য, অন্ন, বাসস্থানের জন্য মানুষের যত সংগ্রাম, তাদের সেই জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে 5টি দৃশ্যের মধ্যে। প্রথম দৃশ্য, যেহেতু এটা অভিনয় করে দেখানো হয়েছে, তাই এই দৃশ্যের মধ্যে প্রতিটা পার্ট কেমনভাবে পারিপার্শ্বিক পরিস্থিতিটা তৈরি হবে সেটা এখানে তুলে ধরেছে। অর্থাৎ মঞ্চটা কিভাবে সেজে উঠবে, মঞ্চের আলো সেটা হালকা আলো হবে না উজ্জ্বল আলো হবে, সেই সময় পরিস্থিতিটা কোন সময় সকাল, দুপুর না রাতের অবস্থা, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। সাধারণত আমরা চলচ্চিত্র সিনেমায় যেরকমভাবে লক্ষ্য করে থাকি। প্রথম দৃশ্যতে লক্ষ্য করো, প্রত্যুষকাল, অস্পষ্ট আলোয়। প্রত্যুষকাল সাধারণত ধরা হয়ে থাকে রাত 3টে থেকে 6টা পর্যন্ত সময়। অস্পষ্ট আলোয় কিছু ভালো করে ঠাউর করা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা। এই মেটে জ্বালা মানে হচ্ছে মাটির পাত্রে আগে জল রাখা হতো, যেমন মাটির কলসি রেখেছো ওরকম, কলসির মতন ওরকমটা নয়, কিন্তু একটু লম্বা মতন, ওকে বলা হয় মেটে জ্বালা বা মাটির জল রাখার পাত্র। তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর, আলনা মানে আলমারি, অর্থাৎ যেটা বাঁশের তৈরি, যাতে জামা কাপড় রাখা আছে, সেই ঝুলন্ত 2-1খানা নোংরা কাপড় আছে, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা। মেঝের উপর যন্ত্রিনিক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। যেহেতু প্রত্যুষকাল, সেগুলো সকাল থেকে এখনো ওঠেনি, সেহেতু তারা ঘুমোচ্ছে। এবং এটুকু থেকে আমরা বুঝতে পারছি যে পরিবারের কথা বর্ণনা করা হচ্ছে, সেই পরিবারটি সচ্ছল পরিবার নয়, একটা অসহায় বা গরিব পরিবার। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। অস্পষ্ট নীল আলো, যেহেতু প্রত্যুষকাল, হালকা হালকা উজ্জ্বল হয়ে ওঠেনি দিনটি, সেই অবস্থাকে বোঝাতে নীল আলোর ব্যবহার করা হয়েছে। এই পর্যায়ে সকালে আমরা কিসের ডাক শুনতে পাই? মোরগ। তাই একটা মোরগ ডেকে উঠলো, একজন একটু নড়ে চড়ে পাশ ফুলল। আর এবার তাদের সকালে ওঠার সময়। একটু ঘুমের ঘোরে কে যেন আপন মনে বিড়বিড় করে উঠে আবার চুপ করে ফেলল। এরকম একটা পরিস্থিতি তৈরি করে
মোরগটা আবার ডেকে উঠল। একটু চুপচাপ। দূর গায়ে আজানের শব্দ হচ্ছে। মুসলিম ধর্ম সম্প্রদায়ে প্রার্থনার জন্য যে 5টি সময় এই আজান দেওয়া হয়, সেই আজানে বা ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনার জন্য আহ্বান, সেই আজান শোনা যাচ্ছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে ওঠে। আবার একটু চুপচাপ। মোরগটা আবার ডেকে ওঠে। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে আসে। মনে হলো কেউ যেন আর মোড়াও ভাঙছে, মানে আড়ামোড়া ভাঙা। সকালে উঠে একটু শরীরের আলসিত কাটার জন্য আড়ামোড়া ভাঙি, তেমনই একটা। এই মুহূর্তে পুরুষ, সে হাই তুলছে এবং হাই তোলাটা একটু দীর্ঘ, তাই এখানে হা উয়ে আলমোড়া এইভাবে ভাঙলো। তারপরে ই করে নিজের আলস্যতাটা দূর করলো। এরপর উঠতে হয়। আর শুয়ে থাকলেই ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। মানে এই সময় এবার উঠতে হবে, না যদি ওঠে তাহলে ওইদিকে মানে আসলে কোন দিকের কথা উল্লেখ করছে সেটি আমরা পরবর্তীতে দেখতে পারবো। অর্থাৎ তিনি যে উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্যটা পুরোপুরি গোলমাল হয়ে যাবে। বুঝি তো ঠেলাটা মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনের পেছনে। এই নাইন অর্থাৎ লাইন, অর্থাৎ কোনো একটা কিছু নেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়ে থাকে এবং সেই লাইনে দাঁড়িয়ে থাকাটা তাদের কাছে অনেক সময় উপযুক্ত প্রাপ্য বস্তুটি তাদের হয়ে ওঠে না, কারণ লাইনের অনেক পেছনে থাকলে তা তাদের হাতে এসে পৌঁছায় না। তাই সেটা কি পরের লাইনে বলছে, ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা। অর্থাৎ তারা বোঝা গেল যে তারা লাইনে দাঁড়ায় চালের জন্য, কারণ যেহেতু দুর্ভিক্ষবৃত তারা অন্যের সংস্থান করছে, সেই অন্য সংস্থানে একমাত্র যে লাইনে দাঁড়িয়ে চাল নিতে হতো তারা প্রতিদিন সে লাইন দিত এবং অনেক মানুষ লাইন দিত। এই লাইনের দেওয়ার কারণে অনেকের চাল পেত, অনেকে পেত না। কিন্তু চাল গেলেই সঙ্গে সঙ্গে পেত না। বেলা 12টা, মানে 12টা, বেলা 12টার আগে তা লাইনে চাল পাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। তাতে আবার কথা আছে চাল পাবা কি পাবা না, মানে কথা আছে চাল পেতেও পারে আবার নাও পেতে পারে, হয়তো বা পালেই না, মানে এমন হতে পারে যে তারা আর পাবে না। করুণের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলো। করুণের মা যেহেতু কোনো স্ত্রী নাম না ধরে তার স্ত্রীর সন্তানের উদ্দেশ্য করে তাকে বলা হয় থাকে করুণের মা, অর্থাৎ সন্তানের নাম করুণ, করুণের যেহেতু সে মা তাই নাম হয়েছে করুণের মা। তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলো, মানে ফিরে আসলো শুধু হাতে, অর্থাৎ ওই যে বলছি যে চাল পাবা কি পাবা না, অর্থাৎ চাল পেতেও পারো নাও পেতে পারো। তাই করুণের মা সেদিন চাল পায়নি। এরপর অবস্থাটা কি হলো যে একটু বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট বোঝা যায়। এইদিকে এই নৃত্য বলি চিত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হয়ে আলো খেয়াল আছে, উঠে পড় উঠে পড়, চাল আর পাতি হবে নানে দেখিস কেন। মানে বলছে এই নৃত্য বলে পাশে যে 3জন ওখানে শুয়েছিল তার মধ্যে একজনকে উদ্দেশ্য করে বলছে যে চিত হয়ে তুই ঘুমিয়েছিস আরামে, কিন্তু এদিকে ফর্সা মানে আস্তে আস্তে সকাল হয়ে আসছে, তাতে কি তার খেয়াল আছে বা নজর আছে যদি উঠে পড়তে হবে, না হলে উঠে পড়েই সকালে প্রথম লাইন দিতে হয় চালে, আর সেই চাল যদি লাইন না দেয় তাহলে আজ পাতি হবে না, দেখোনি বা দেখিস খানি। আবার একটু চুপচাপ হয়ে থাকে পুরুষটি। লোকটা পাশ ফিরে সই বিড়ি টানে, হঠাৎ উঠে পড়ে গা ঝাড়ে। এরপরে বলে না এইরকম ভাবে সময় নষ্ট করলে হয়েছে আর কি, মানে আজকে আর পাওয়া হবে না। পাশে তার ঘুমন্ত স্ত্রীলোক থাকে, অর্থাৎ এই স্ত্রীলোকটি হচ্ছে তার স্ত্রী, আর একটু আগে যাকে ডেকেছিল সে হলো তার ছেলে। এখানে বলছে এই যে নেত্তর মা, যেমন আগে বলেছিল করুণের মা, বলছে এই বেলা মানে এই সময় উঠে পড়, আর কত ঘুমবি কদিনই, মানে আর কত ঘুমবি সেটা জানাতে জিজ্ঞাসা করছে। কলমি শাক, দাঁতন কাঠি, কলা টলা যা কিছু রাখিছিস খপ করে গোছায় নে, যা কিছু মানে যা কিছু। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই প্রথম দৃশ্যে একটা সবজি বিক্রেতা পরিবারের কথা আছে। তারা কি কি বিক্রি করে, কলমি শাক, দাঁতন কাঠি বা কলা, তা কলার প্রসঙ্গ সূত্র ধরে টলা, ঠিক আছে, যেমন আমরা বাসন কোসন বলি এরকম, ওইগুলো বিক্রি করে শেষে পড়ে তো নাইনি গিয়ে চাল কিনবি, মানে এগুলো বিক্রি করার পর তাদের লাইনে দাঁড়াতে হবে। যত সকালে যাবি তত, যত মানে হচ্ছে যত, এখানে দেখো তারা অন্তর্যকে ঝ ব্যবহার করছে, এখানে ছিল যা কিছু যত নে উঠে পড় আর দেরি করিস নে, কই উঠলি এখনো অর্থাৎ এখনো, তো শুয়ে থাক তোরা আমি চললাম, তোরা না উঠিস তাহলে তোরা শুয়ে থাক এবার আমি গেলাম। গামছাখানা বার দুই ছেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে যায়। একটু পরেই উঠে বসে নেত্তর মা। তখন নেত্যকে ওঠার জন্য তার গায়ে ঠেলা মারে এবং বলে, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা। অর্থাৎ একটি নাম যেটা নেত্যকে নানাভাবে ডাকে, নিতাই, নিতু, এটা তার আদরে বা স্নেহের স্বরে। একটু পরে মোরগ ডেকে ওঠে, একটা কুকুর ডাকছে শোনা যায়। এখান থেকে কিভাবে মিল দেখিয়েছেন যে একটা মোরগ ডেকে ওঠে দূরে আর একটা কুকুর ডাকছে শোনা যায়, মানে সকাল হওয়ার সাথে সাথে কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়। কারণ কুকুরের ঘেউ ঘেউ এই জন্য শোনা যায় যে চারিদিকে যখন অনাহার তখন সেই সময় মানুষ কুকুরের সঙ্গে একটা লড়াই সংগ্রাম চলছে, কুকুরও খাদ্যের সন্ধানে বেরিয়েছে। নেত্য আড়মোড়া ভেঙে ওঠে। তখন সে বলে, কি হয়েছে কি সকালবেলায়? আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, মানে আচ্ছা একটা অবস্থা হয়েছে যা ঘুমানোর জো নেই, জো কথা তো উপায় নেই। কি এক নাইনির তাল হয়েছে, মানে কি এক নাইনির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে
প্রতিদিন সকালে ওঠো আর লাইন দাঁড়াও, তারপরে চাল সংগ্রহ করো। চাল পেতেও পারো আবার নাও পারো। এতে একটা বিরক্তি, এটা তার প্রতিদিনের নিত্যদিনের একটা কাহিনী হয়ে দাঁড়িয়েছে। নিত্যর মা তখন বলছে, ঘুমোসক্ষণ বাবা, ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এখন চল নে, উঠে পর, খপ করে, খপ করে মানে তাড়াতাড়ি। এইভাবে নিত্যর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদা, মানে বাজারে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের উপকরণ যেগুলো বিক্রি করবে সেই সব সবজি পাতিগুলো গুছিয়ে নেয় ঝুড়িতে এবং গোটা করে আনে। আর যেহেতু কলমি শাকগুলোর উপর নিত্যর মা বাদ দিয়ে জল ছিটিয়ে যায়, যেগুলো একটু সতেজতা বজায় থাকে, তারপর ছেলেকে নিয়ে দুর্গপথে বেরিয়ে যায়। এই হলো প্রথম দৃশ্যে এক শাক বিক্রেতার পরিবারের জীবনের কাহিনী। দ্বিতীয় দৃশ্যে আরেকটি দেখানো হয়েছে, যেখানে আমরা পাবো একটা কৃষক পরিবারের কথা। প্রথম দৃশ্যটা শেষ হতেই তখন অস্পষ্ট নীল আলোর ফোকাস আরেকটা দৃশ্যের উপর গিয়ে পড়ে। যেহেতু তখনও পুরোপুরি সকাল হয়ে ওঠেনি, তাই অস্পষ্ট তার নীল আলো। সেখানে দেখা যায় একখানা চালা ঘর, সামনে এক ফালি উঠোন, ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কিষানি। কিষানি বোঝানো হয় কৃষকের স্ত্রীকে, কৃষক পরিবারের স্ত্রী হচ্ছে কিষানি। আর বাইরের খোলা জায়গায় দাঁড়িয়ে আছে কিষান, তার খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গোটানো, অর্থাৎ তিনি কাজে বেরিয়ে যাবেন। এই মুহূর্তে মাথায় তার গামছা ফেটা বাঁধা, মানে মাথায় ফেটি বাঁধা, মানে গামছা মাথায় জড়ানো, হাতে কাস্তে নিয়ে পিঠ চুল করছে। কাস্তে যেহেতু মাঠে কাজ করবেন সেই অনুসারে তিনি দাঁড়িয়ে আছেন। ঈশান তখন তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলছে, এই কটা দিন, টকে তারা ড বলছে, তাহলে এই কটা দিন বউ, বউ অর্থাৎ স্ত্রীকে তারা বউ বলে সম্বোধন করে। এটা গ্রাম অঞ্চলে বিশেষ লক্ষ্য করা যায়, এখন অনেক জায়গায় লক্ষ্য করা যায়। তারপর কালে কষ্টে ওই চৈতেলি, চৈতেলি মানে চৈত্র মাসে উঠবে যে ফসল, সেই ফসলকে বোঝানো হয়েছে চৈতেলি ফসল। মাচাই তুলতে পারলি হয়, মাচাই মানে ফসল তুলে বাড়িতে নিয়ে আসতে পারলে হয় এবং তাকে মাচা করতে পারলে হয়, অর্থাৎ ফসলগুলো জড়ো করা হয় যেখানে, সেটাকে বলছে মাচা। কিছুদিনের মতো নিশ্চিন্তি, কি বলিস, নিশ্চিন্তি অর্থাৎ নিশ্চিন্তি মানে নিশ্চিন্তা, মানে কিছুদিনের মতো আর চিন্তা থাকবে না অন্যের জন্য। ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর? মুখ মানে চাইয়ে শুধু দাঁড়িয়ে আছিস। তাই এই কথার উত্তরে তার স্ত্রী কোনো কথা না বলে তার মুখের প্রতি তাকিয়ে আছে এবং সামান্য একটু হাসছে। এই হাসার কারণে বলে, ওরকম করে চাস নে, সকালবেলায় কাজ পণ্ড করিস নেব, এই কয়ে দিলাম। অর্থাৎ কৃষাণ ও কৃষাণীর মধ্যে একটা দাম্পত্য সম্পর্ক এখানে দেখানো হয়েছে। যদি তার প্রতি এরকম একটা ঈষৎ হাসাকে তার কাজে পণ্ড হয়ে যেতে পারে, অর্থাৎ কাজের প্রতি তার আর আকৃষ্ট না হতে পারে, তাই তাকে বলছে যে কাজে পণ্ড করিস নে, এই কয়ে দিলাম, মানে এটা বলে দিলাম। বউ আবার দুলে ওঠে। এরপর চৈতালির ফসলটা মাচায় তুলব না, থাক আর বলে কি হবে। মনে মনে, এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন তোরই, দেখি আর কটা দিন একটু কষ্ট কর। বলছে চৈতালির ফসলটা তুলবে, এরকম অনেক আশা করে প্রতিবারই ব্যর্থ হয়েছে, কিন্তু তার যতটা আশা করি ততটা যা সম্পূর্ণ হয়নি। তাই এইটাও যে আশা করেছে যে ফসলটা, দেখো ওরা টকের ডা বলছে, আরেকটা আমরা পেয়েছিলাম ঝকে, কিন্তু ঝকে ঝ বলছিল। ফসলটা মাচায় তুলবো না, থাক, এটার বলে কি হবে, কারণ হয়তো মাচায় নাও তুলতে হতে পারে, কারণ মনে মনে এরকম এর আগে প্রচুর আশা করেছে কিন্তু প্রত্যেকটাই সম্পূর্ণ হয়নি। তাই লোকেশ সার্বিকভাবে বলছে যে একটু আর কটা দিন কষ্ট কর, তারপর একটা ব্যবস্থা হবে। পেছন ফিরে একটু এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়ায় আর দেখ, দেখ অর্থাৎ দেখ, একটু তাড়াতাড়ি ফিরিস। মাঠের থেকে অর্থাৎ থেকে ফিরে এসে ধরে, অর্থাৎ দেহের মধ্যে প্রাণ তিতুষ্টি চায় না, মানে প্রাণ যেন থাকতে চায় না, প্রাণ ধরফর করে ওঠে, প্রাণ যায় যে অবস্থা হয়, অর্থাৎ কিছু অন্ন পেলে ভালো হয়। তুই আসবি সেই দুটোই, অর্থাৎ লাইন দাঁড়ানোর পর তাকে চাল নিয়ে আসতে তার সময় লেগে যাবে, সময় দুপুর 2টো, তারপরে সে রাঁধবে, তারপর খাবে। তাই বলছে আগে তাড়াতাড়ি যেতে, তাই বলছে তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে 9-এর একবারে পেথমে, অর্থাৎ প্রথমে দাঁড়াতে পারিস নে, প্রথমে দাঁড়াতে পারলে প্রথমে তাড়াতাড়ি ফিরবে, আর তাড়াতাড়ি ফিরে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা হবে, তাহলে মাটি থেকে ফিরে তার তেমন কষ্ট হবে না। বাইরে থেকে একটা গরু তখন হামলে ওঠে, মানে গরু ডাকার একটা আওয়াজ হয়। কিষাণ গরুকে লক্ষ্য করে বলে, আরে যায়, মানে আরে দাঁড়া, যায়, মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠেছো এর মধ্যে, মানে মাঠে যাবে, অর্থাৎ কিষাণ তার গরুকে নিয়ে মাঠে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। তো গরু যেহেতু ডাকছে, এখানে দেখো একটা পশুর সঙ্গে একটা মানুষের কিরকম একটা সম্পর্ক, তাদের যে গরুটি হামলে উঠছে যে সে মাঠে যাবে, এটার দ্বারা বোঝানো হয়েছে পশুর সঙ্গে মানুষের একটা সম্পর্ক। বউয়ের প্রতি সে বলে, তাই ও কথা বলতে, ও কথা মানে একটু আগে যা যা বলে দিয়েছে সেই কথা। কেষ্টর মার সঙ্গে আগে ভাগে 9-এর অর্থাৎ লাইনের একেবারে প্রথমে দাঁড়াবে, তার ফলে তাড়াতাড়ি সে ফিরবে। ফের আবার ওরকম করে তাকাচ্ছিস মুখ পানে, কিন্তু তার কিষানি কিন্তু এখানে কোনোবারই কথা বলেনি, প্রতিবারই সে একটু হেসেছে। আর এই হাসার মধ্যে দেখে তার কিষান বলেছে, ফের আবার ওই রকম তাকাচ্ছিস মুখ পানে, এই বলে প্রস্থান। হয়েছে তৃতীয় দৃশ্যে, সেখানে এক শ্রমিক পরিবারের কাহিনী। তাই দৃশ্যান্তর পাল্টে গিয়ে নীলাল ফোকাসটা শর্ট করে গিয়ে পড়লো একটা অন্য দৃশ্যের পরে।
সেই সময় দূরে কলের ভোঁ শোনা যাচ্ছে, আর এদিকে ছোট্ট একটা বারান্দার উপরে উবু হয়ে বসে আছে, মানে উঁচু হয়ে হাঁটু গেড়ে মুড়ে উবু হয়ে বসে আছে সতীশ। সে কারখানার কে একটা জনৈক শ্রমিক। সেই সময় কাক ডাকছে সকালবেলা। ঘরের ভেতরে ঘুমোচ্ছে তার স্ত্রী এবং তার মেয়ে। তাদের দেখা যাচ্ছে না। সতীশ তার বারান্দার উপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে। খালি গা, মাথায় চুল উস্কো খুস্কো, মজবুত তার শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো। উস্কো খুস্কো কেন? কারণ তাদের যথাযথ খাদ্যেরই ব্যবস্থা হয় না, তা বিশেষভাবে তারা তেল টেল দিয়ে মাথায় দেবে কিভাবে? তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসে আছে। একটু পরে ঘাড় বেঁকিয়ে ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলছে। তার ঘুমন্ত মেয়ের নাম আমরা এখানে জানতে পারবো। সতীশ বলছে, আরে এ ফুলকি। ফুলকি হতে তার মেয়ে। ফুলকি উঠলি বাপরে ঘুম। তার ঘুমের এতটা দীর্ঘ যে অনুসারে সে বলছে যে এতটা ঘুম যেমন মা তার তেমনি বেটি, মানে মা যেমন বেটি তেমন, অর্থাৎ তার মেয়েও তেমন। কুম্ভকর্ণ আর কাকে বলে? কুম্ভকর্ণ যে আর আমরা শুনেছি রামায়ণের মধ্যে যে তার 6 মাস ক্ষমতা, 6 মাস জেগে থাকতো। তার ঘুমের দীর্ঘটাকে বোঝাতে কুম্ভকর্ণ ব্যবহার করা হয়েছে। সেই সাজের বেলায় শুয়েছিস বিছানায়। সাজের বেলা মানে সন্ধ্যাবেলা শুয়েছে, সারা রাত গিয়েছে, সকাল হয়েছে, এখন ওঠে না। এরপর একটু কাশে। তারপরে তার সহকর্মী, তার নাম জুরুন, জুরুনকে উদ্দেশ্য করে বলে, জুরুন উঠেছিস? বাইরে থেকে তখন উত্তর বলে, আরে বল না বে। মানে সাধারণত শ্রমিকরা আরেকটি সহকর্মী এরকম ভাবেই কথোপকথন করে। ঠিক সেই কথোপকথনের সঙ্গে মিল রেখেই নাট্যকার বিজন ভট্টাচার্য বিষয়ের সঙ্গে ভাষার একটা মিল রেখেছেন। মিল রেখে এই নাটকটাকে একটা বাস্তবায়িত রূপ দিয়েছেন, যা প্রাণবন্ত হয়ে উঠেছে। তা কি যাচ্ছিস নাকি কাজে? তার উত্তরে জুরুন বলছে, আরে হ্যাঁ রে, মানে অর্থাৎ যাবে। তুই তুই কি যাচ্ছিস? আর তার সাধারণত সহকর্মীর মধ্যে এরকমই কথোপকথন হয়। তুই কারখানায় যাচ্ছিস না? সতীশ তার উত্তরে বলে, আর কারখানায় যাবো না তো কোন চুলোয় যাব? এদিকে ভারী মুশকিল। মুশকিল অর্থাৎ সমস্যা। জুরন, মুশকিলটা সে কি? তার মুশকিল অর্থাৎ সমস্যাটা কি? সতীশ তার উত্তরে জানায়, সে কি বলবো মুশকিলের কথা। আসলে জুরনের এই মুশকিল সে বুঝতে পারবে না, কারণ জুরন একটা একলা মানুষ। খায় দায়, সে আনন্দ করে এবং ঘুরে বেড়ায়। 2-4 পয়সা বেশি হলে হোটেলে খেয়ে নেয়। কিন্তু তার সমস্যা হচ্ছে সতীশে, কারণ সতীশের স্ত্রী আছে, মেয়ে আছে এবং নিজে একটা সংসার আছে। এই সংসার তাকে চালাতে হয়, তাই তার সেটি উপায় নেই হোটেলে খাওয়ার। তাহলে এই চাল ডালের উপায় করি কি বলতো? জন বলে, কেন লাইনে দিচ্ছে না? আর তার যে লাইনের কথা, যে লাইনে দাঁড়ালে চাল পাওয়া যাবে দিনের জন্য এবং তা প্রতিদিন দাঁড়াতে হবে। সতীশ তার উত্তরে জানায়, দুধ তোর নিকুচি করলো তোর লাইনে। ঠিক আছে, এই নিকুচি কথার অর্থ কি? নিকুচি কথার অর্থ হচ্ছে দফা রফা বা শেষ বা ধ্বংস করেছে তোর লাইনে, মানে ও কথা তোর ছাড়, ও কথা বাদ দে। লাইন তো বরাবরই দিচ্ছে। সে আবার শুধু হাতে ফিরে আসছে, মানে শুধু হাতেও আসতে হচ্ছে লাইন দেওয়ার পরেও। কাল সারাটা দিন যখন তার স্ত্রী এবং তার মেয়ে ফুলকি লাইন দাঁড়িয়েছিল, শুধু হাতে তাকে ফিরে আসতে হয়েছে। রাত্রিরে সে মিস্ত্রির কাছ থেকে, মানে বেশ এক মহাজন, তার কাছ থেকে গিয়ে দেড়েক চাল খরচ করেছে, মানে অর্থাৎ 250 গ্রাম নিয়ে তার পিত্তি রক্ষা হয়েছে, মানে রাতের খাওয়াটা রক্ষা করেছে বা পেট রক্ষা করা হয়েছে। সকালবেলা হতেই আবার পেটে আগুন লেগে গেছে, আর তার খিদের আগুন। শালা খিদে পেটে লয়ে কি কাজ করতে মন লাগে? যেমন রয়েছে শালা কোম্পানি, তেমনই 3 মাস হলো রোজ চাল ডাল দিচ্ছে। শালা কি করতে ইচ্ছে করে বলতো? এই প্রসঙ্গে বলি, যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই সময় যারা কোম্পানির কর্মচারী ছিল, কোম্পানিরা বিশেষভাবে সেই কোম্পানির কর্মচারীদের ফ্রিতে রেশনের ব্যবস্থা করেছিল, অর্থাৎ চালের ব্যবস্থা করেছিল। কিন্তু সেই চালের ব্যবস্থা করেছিল, কিন্তু তা বাস্তবায়িত সব ক্ষেত্রে হয়নি। তারই একটা প্রসঙ্গ নাট্যকার এখানে তুলে ধরেছে, যে কোম্পানি 3 মাস ধরেই বলছে চাল ডাল দেবে, কিন্তু এখনো দেয় না। তাই তার উপরে ঘৃণা ধরে একটি শালা কি করতে ইচ্ছা করে বলতো, মানে এই অবস্থায় কি করতে ইচ্ছা করে সেটাই সে তার জুরুনকে জানতে চেয়েছে। তখন জুরুন বলে যে, তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস? অর্থাৎ কোম্পানির ভরসা করে থাকাটা একটা হচ্ছে বোকার জিনিস, যা কোম্পানির ভরসা করে থাকাটা যে কোনো কাজের নয়, সেটাকেই বোঝানো হয়েছে। তাহলে সে হয়েছে। সতীশ, কেন বলতো? তুই বলছিস কি? তাহলে ভরসা করবো কার হাতে? কোম্পানির হাতে? না দোকানে ভরসা করবো? না গাঁটের পয়সার ভরসা করবো? না তাহলে কাকে ভরসা করবো? সারা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে, মানে এই কারবারের মধ্যে তার প্রতি একটা ঘৃণা বিতৃষ্ণা জেগে উঠেছে। জানায় যে, হেই ফুলকি, নিকুচি করলো তোর ঘুমে, অর্থাৎ ধ্বংস বা দফা রফা করলো তোর ঘুমে। এদিকে সে কারখানায় যাবে, বেলা হয়ে আসছে, সময় হয়ে আসছে, কিছুটা খেয়ে যাবে, না হলে কাজের তার ঠিকভাবে মন বসবে না বা কাজ করতে পারবে না। কিন্তু এদিকে তার মা ওঠে না, মেয়ে ওঠে না। তাই তার মেয়েকে উদ্দেশ্য করে বলে যে, ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমে। বলি, তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে? মানে কারখানার গেটের একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই গেট ততটুকু পর্যন্ত খোলা থাকবে, তারপরে গেলে আসে প্রবেশ করতে পারবে না। তাই সেই কথা কবে থেকে ডাকছি, বলছি কি আছে, দুটো খেয়ে বেরিয়ে পড়ি। সেই যে ঠেলতে হবে ঘানি সারা দিন মান মানে সেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত।
বসে ওঠে তার বউ খিরি। তখন বলে, ঠেলতে হবে তো, মেয়ে মানুষ কি করবে শুনে? মানে ঠেলতে হবে তো, তা মেয়ে মানুষটা কি করবে এতে? নিজ হাতে করে যেটুকু কালকে জেনেছিল সেই পদের অর্থাৎ 250 গ্রাম, তার মধ্যে তো 1 পাও অর্থাৎ 200 গ্রাম চাল তো সে খেয়েই ফেলেছে। ঠিক আছে, তাহলে তার নিজেই খেয়ে ফেলেছে। এখন সকালবেলায় তার পিনটি জোগায় কোত্থেকে, মানে খাওয়ার জন্য? আর সে কি করতে পারে? খামচা চেঁচাচ্ছ ভোরবেলা। তখন সতীশ বলে, ও খামকা চেঁচাচ্ছি? খামকা মানে যে বিনা কারণে। তোর খিরি আজকাল বড় ট্যাকটাকানি কথা হয়েছে, মানে রসকরি নিরস কথা হয়েছে, ঝাঁঝালো কথা। তাই তোর মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দেবো। মানে মুখে যে এই বলার জন্য মুখে কারণে সাজা অর্থাৎ শাস্তি তাকে বেশ দেবে, আচ্ছা করে দেবে, যাতে আর তার এই নিরস কথাবার্তা বা তেজালো কথা না মুখে বার হয়। কিন্তু খিরি তার উত্তরে জানায়, কি বাকি রেখেছ? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় শুকিয়ে রেখেছ, আবার লম্বা চওড়া কথা। লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকে এই প্রথম দেখলাম। দেখে শোকে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে, কি আমার পুরুষ মানুষ রে। এখানে দুটি কথা বলার আছে। একটি হচ্ছে সতীশ আর খিরির মধ্যে একটা দাম্পত্য যে কলহ দেখানো হয়েছে, সাধারণত খিদেকে কেন্দ্র করে। অর্থাৎ উভয়ের তখন মস্তিষ্ক সেই পর্যায়ে নেই যে পর্যায়ে তাদের মধ্যে একটা শান্ত অবস্থা বজায় থাকে, এক কলহমুখর পরিবেশ তৈরি হয়, যার কারণে একে অপরের মধ্যে একটা বাকবিতণ্ডা চলে। আর এই পুরনো সূত্র ধরেই একটা নারী সুলভ সে জানায় যে তার ভালো অবস্থায় তাকে রাখেনি, পরনে তার কাপড় নেই, পেটে ভাতও নেই এবং বড় সুখেই রেখেছে। এটা একটা তাচ্ছিল্য স্বরূপ জানায়। এবং এরকম কেলোর বাবা প্রসঙ্গ আনে, কারণ কেলোর বাবা অর্থাৎ কেলো বলে যে ছেলেটি, তার বাবা তার মাকে খুব ভালো রকমের রেখেছে, এই তুলনা করে এবং পুরুষ মানুষের এই কাপুরুষতাকেই দেখানো হয়। এখানেই সে সতীশ খেপে যায়, কারণ পুরুষত্ব নিয়ে কথা বললে সতীশ কেন যে কোনো পুরুষে তার হৃদয়ে ব্যথে। তাই মুখ সামলে কথা বলিস কিরি, এই বলে দিলাম, নইলে বলেই একটা লাথি মারল। অর্থাৎ সে আর নিজের রাগকে আর সংযত করে রাখতে পারেনি। কিরি আত্মনাদ করতে, ওরে বাপরে গেলাম গো, মেরে ফেললো গো। এরকম ভাবে নারী সুলভ কেঁদে ওঠে প্রচন্ড ব্যথায়। তার সঙ্গে তার মেয়েও কেঁদে ওঠে। সতীশ তখন বলে, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব, হারামজাদি। এরপর মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে, যা মর্গে যা। এই বলে রাগে সিটের হাফ শার্ট কাঁধের উপর আর গামছা ফেলে সতীশ বেগে চলে যায় সেখান থেকে। এই গেল এই তৃতীয় দৃশ্যের কথা। চতুর্থ দৃশ্যে তিনি বর্ণনা করেছেন একটি মধ্যবিত্ত পরিবার। তখন নীল আলোর ফোকাসটা আরেকটু উজ্জ্বল মনে হয়, কারণ আস্তে আস্তে সকাল হয়ে আসছে। শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের উপরে গিয়ে পড়ে। এক মধ্যবিত্ত পরিবারকে দেখানো হয়, একটুখানি পরিচ্ছন্নতা, সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য একটু ভালো। কেরানি হরেকৃষ্ণ ও স্ত্রী মনোরমার সঙ্গে কথা করছে। এই কেরানি তিনি বলছেন, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। অর্থাৎ যে চুলোতে তার অন্নের সংস্থানকে পাকানো হবে সেটি আছে, কিন্তু চাল নেই, চিনি নেই, অথচ আবার সেই চুলো জ্বালানোর কয়লাও নেই। কি করি এই অবস্থায়? তাই স্ত্রীকে জিজ্ঞাসা করা, স্ত্রী বলে, দেখো বাপু, আজ আবার একটু কষ্ট করো, কারণ ভোদার কাছে শুনলাম আজ নাকি 2 সের করে দেবে। মানে প্রতিদিনে যে চালের পরিমাণটা দেওয়া হয় তা 1 সের, অর্থাৎ 930 গ্রামের মতো, এই 933 গ্রামের মতো। তবে বর্তমানে সের বলতে কিলোগ্রামকে বোঝানো হয়। তা হরেকৃষ্ণ তখন বলে, আহা দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন? কারণ বেলা 10টার মধ্যেই তার কেরানি যে করেন কর্মচারী, সেখানে অফিসে যোগদান করতে হয়, আর লাইন যদি দাঁড়ায় তা 12টা বাজবে। অর্থাৎ 12টা বাজলেও তার আশা নেই যে তার চাল পাবে, তার পাবার কোনো স্থিরতাও নেই। দোকানে হয়তো শেষকালে হাত উল্টে বলবে এটাই যে ফুরিয়ে গেছে, তখন মহা মুশকিলে পড়া যাবে। এদিকে চালও পাওয়া যাবে না, ওদিকে অফিসও হবে না। মনোরমা তখন জানায়, কেন, অফিস থেকেই তো চাল ডাল দেবার কথা ছিল, যে কথাটা আমরা আগে সতীশীল ওখানে শুনেছিলাম। হরেকৃষ্ণ তখন বলল, থাক, আর অফিসের কথা তুলো না বাপু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। কারণ কারণ মনোরমা জিজ্ঞাসা করতে চাই, কেন? এই না শুনলাম তোমার মুখ থেকে সেদিন অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা করা হবে, মানে দেওয়া থোয়া। এইটাও একটা দেওয়ার অনুষঙ্গ হিসাবে অনুকার একটা থোয়া শব্দটি ব্যবহার করা হয়েছে, মানে দেওয়া নেওয়ার ব্যবস্থা হবে। তার কি হলো? হরেকৃষ্ণ তখন বিরক্তি বলল, সেসব কেলেঙ্কারি কথা আর বললো না গিন্নি। মানে মহা বিপদ কেলেঙ্কারি হয়ে উঠে গিয়েছে। সেটা কি? যে বাবুদের নামে সস্তা দরে, সস্তা বলতে কম দামে চাল ডাল এনে কর্তারা নিজেদের চড়া দামে বাজারে ছেড়ে দিয়েছে, ফলে ব্যবসা করছে। এদিকে লোক জানছে যে খুব সস্তা দরে চাল ডাল আমরা পাচ্ছি, আসলে সস্তা দরে পাচ্ছি না। কারণ যারা মোর সাহেব, সুবিধাভোগী যারা, তারা ম্যানেজার, আর এই মোর সাহেবরা মানে তোষামোদকারী বা চাটুকর, যারা হ্যাঁকে অন্যায়কে অন্যায় না বলে তার সঙ্গে তালে তাল মেলায়, তাদেরকে মোর সাহেবরা বোঝানো হয়েছে। এই প্রসঙ্গ ধরে হরেকৃষ্ণ বলছেন যে রক্ষক সেই হলো ভক্ষক।
কাকে কি বলবে বলো, হয়েছে যত সব চোর ছেঁচের আড্ডা। মনোরমা তখন বলছে, দেখো দেখি সেদিনকার মতো সিবিকাটকে বলে যদি চিনি জোগাড় করা যেতে পারে। তা হরেকৃষ্ণ তখন বলায় যে কিন্তু চালের কি হবে, দেখি তাও টাকাটা ঘুরে আসি। তা কিন্তু চালের যে কি হবে, একটা আশা নিয়ে যায়। এই প্রসঙ্গ ধরেই টাকার কথা চাই এবং মিছে ভেবেই কিছু বার করতে পারবো, মানে যে টাকা পাবো, টাকা নিয়ে যাব, চাল পাবো না এটা ভেবেও হয়তো পেতেও পারি, তাই মিছে ভেবে কোনো কিছু বার হবে না। গমন উদ্যত মানে যাওয়ার উপক্রম হয়। এই পর্যায়ে মনোরমার পেছন থেকে ডাকেও কি ঠাকুর নমস্কার করবে হলো না। অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, এখনো দেখা যায় যে তাদের বিশ্বাস্য দেবতাকে কোনো কিছু গেলে বা শুভ কাজে গেলে যে কাজটি সম্পন্ন হয় এই বিশ্বাসেই একটা নমস্কার করে যায়। সেই প্রসঙ্গ ধরেই মনোরমা তার স্বামীকে জানায়, অর্থাৎ হরেকৃষ্ণকে বলে। হরেকৃষ্ণ তখন একটু থামে দাঁড়িয়ে নমস্কার করে এবং বলে যে সুবিধা হবে বলে মনে করছো। আচ্ছা। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরেকৃষ্ণ প্রস্থান করে। এরপর ড্র মানে এই দৃশ্যটা সমাপ্ত হলো। পরবর্তী একটি দৃশ্য, এটি হলো পঞ্চম দৃশ্য। এই পঞ্চম দৃশ্যেই দেখানো হয়েছে যে চালের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং কিভাবে চারিদিকে পেটে আগুন ধরে যাওয়ার জন্য মানুষ বিভ্রান্ত হয়ে আছে এবং এই পেটের খিদের আগুন শুধু একটি সম্প্রদায়ের মধ্যে ধরেনি, সেটি সমস্ত মানুষকে একত্রিত করে দিয়েছে এই চালের লাইনে। সেটাকেই এখানে দেখিয়েছে, অর্থাৎ সবারই একটি চাহিদা, তা হলো অন্ন। সেখানে কোনো বর্ণভেদ নেই, সেটি এখানে দেখিয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আলোচনার মধ্যে বলে রাখি, আগুন নাটকটি যেভাবে নাট্যকার বিজন ভট্টাচার্য লিখেছেন ঠিক একই রূপভাবে আমি পাঠ করে শুনিয়েছি। তার মূল পাঠ এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে প্লেলিস্ট, সেখানে গেলেই মূল নাটকের এই মূল পাঠটি সুন্দরভাবে জানতে পারবে। আর তাছাড়া এই আলোচনাগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তারাও যাতে উপকৃত হয়। তোমাদের এই ভালো লাগা কিংবা লাইক কিংবা কমেন্ট শেয়ার আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। চলো পরবর্তী দৃশ্য। পঞ্চম দৃশ্যটি সূত্রপাত এইভাবেই ঘটেছে। দিবালোকে সবকিছু সমুজ্জ্বল, সারবন্দি কিউ স্টেজের ওপর এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানানজনের গবেষণা, মুখর পরিবেশ। মুখর কথার অর্থ হচ্ছে ধ্বনিপূর্ণ বা কোলাহলময় একটা পরিবেশ। সেখানে এঁকে বেঁকে একটি লাইন দাঁড়িয়ে আছে কিউ মতো, অর্থাৎ কিউ বলতে বোঝায় সারিবদ্ধভাবে যখন কোনো কিছুর অপেক্ষায় লাইন করে মানুষ সারি সারিভাবে দাঁড়িয়ে থাকে। যেমন রেশন দোকানের ক্ষেত্রে লক্ষ্য করবে, রেশন নেওয়ার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকে তেমন করে, তবে চুপচাপ থাকে না, তার মধ্যে একটা হট্টগোল শোনা যায়। তেমনই একটা পরিবেশ সেখানে রচিত হয়েছে। সেই সময় হরেকৃষ্ণ, উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে। এই মন বলতে 40 কেজি বোঝায়, অর্থাৎ লক্ষ লক্ষ মন চাল এসেছে উড়িষ্যা থেকে বাংলার এই আকালের সময়। কিন্তু হরেকৃষ্ণবাবুর প্রশ্ন, এই চাল উঠল কোথায়? তখন সামনে একজন ব্যক্তি ছিলেন, যাকে আমরা জানবো প্রথম পুরুষ রূপে। সেই সামনে একজন লোক তার সামনে একজন ওড়িয়াকে দেখিয়ে বলে, এই যে মশায়, একে জিজ্ঞাসা করুন, কিরে বল না, তোদের দেশেরই তো চাল। তখন প্রথম পুরুষটি হরেকৃষ্ণবাবুকে উদ্দেশ্য করে এই ওড়িয়া বাবুটিকে জিজ্ঞাসা করতে বলে যে ওদের দেশেরই চাল, অর্থাৎ উড়িষ্যা থেকে এসেছে যেহেতু এই ওড়িয়া, অর্থাৎ ওর দেশেরই চাল। তখন ওড়িয়া জানায় কর কৌচি, অর্থাৎ সে কোনো কথা সেরকম বুঝতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রথম পুরুষ বলে, কথাও বুঝিস না কেন? আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো? এই বুড়ো বাবু জিজ্ঞেস করছেন। চাল এসেছে না স্রেফ তাল মারলেই? স্রেফ মানে হচ্ছে পুরোপুরি, তাল মারলি মানে হচ্ছে ওই চাল এসেছে, ওটা একটা ভুয়ো খবর সে জানিয়েছে। এবং প্রথম পুরুষ তাকে বলছে যে সাধারণ কথা যেটা জানতে চাইছে এই বুড়োবাবু বলতে আসলে বোঝানো হচ্ছে হরেকৃষ্ণ বাবুকে। তা সেই হরেকৃষ্ণ বাবুর জিজ্ঞাসা যে চাল এত আসলো, সেই চাল গেল কোথায়, তাও সেই উড়িষ্যা থেকে। তখন হরেকৃষ্ণবাবু, না তা ও তার খবর কোত্থেকে রাখবে বলুন। হরেকৃষ্ণবাবু জানেন যে এই চালগুলো যখন এসছে তারা ব্যবসায়িক সুবিধা অর্থে কিছু কোম্পানির কর্মচারী ও ম্যানেজার বা মোসাহেবরা সেই চালকে ব্যবসায়িকভাবে কাজে লাগিয়েছে। সকলের কাছে খাদ্যটুকু পৌঁছে দেয়নি, বা সকলের কাছে এই চাল এসে তা কোথায় গিয়েছে এই খবর অনেকেই জানে না। তাই তিনি বলেন যে তা ওর খবর কোত্থেকে রাখবে বলুন। ওড়িয়া, সে মো বলি পারিব না, অর্থাৎ সে আমি ওইটা বলতে পারবো না। প্রথম পুরুষ বলল, বলি পারবি না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে, যদি সঠিক উত্তর না দিতেই পারিস তাহলে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাক। ও বেশ, তো থাকতিস বাবা দেশ ঘরে, কেন খামখা মরতে এলি? ওড়িয়াকে উদ্দেশ্য করে বলছে তার বেশ তো ভালোই থাকতো দেশ ঘরে, অর্থাৎ তাদের উড়িষ্যার দেশে, কারণ উড়িষ্যাতে তখন আর আকাল ছিল না। তাহলে সেই আকালের জায়গা থেকে, যেখানে আকাল নেই সেখান থেকে সেখানে আকাল হচ্ছে, সে এখানে এসে কেন যে মরতে এলো, এই প্রশ্নটাই ওড়িয়াকে উদ্দেশ্য করে বলেছে। ওড়িয়া তখন হেসে বলে, চাউর তো পাওয়া যাচ্ছে না বাবু, অর্থাৎ উড়িষ্যায় আসলেও, উড়িষ্যা থেকে চাল এলেও উড়িষ্যার মানুষেরই চাল পাওয়া যাচ্ছে না। হরেকৃষ্ণ, সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়? সহসা
দোকানের দরজা খোলে। মোটা নাদুস নুদুস তেল কুসকুসে দোকানি, ফতুয়ার নিচে ওর ভুঁড়ি স্বপ্রকাশ। নাদুস নুদুস মানে হচ্ছে পুষ্ট বা মাংসল। দেখো, এই নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি নাদুস নুদুস কথা ব্যবহারের বিপরীতে কিন্তু তাদের যারা মানুষ সেই সব মানুষদের বুঝিয়েছেন, এই নাদুস নুদুস শব্দটির বিপরীতে আসলে সেই সব মানুষদের বুঝিয়েছেন। এই নাদুস নুদুস কথাটি এই জন্য ব্যবহার করেছেন যে দোকানিদের অবস্থা বেশ ভালো, কিন্তু দোকানিদের উদ্দেশ্য দোকান থেকে মালপত্র নেওয়ার জন্য। সহসা দোকানের দরজা খোলে। মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা স্বপ্রকাশ। ফতুয়া বলতে বোঝায় হাত কাটা ছোট জামা, আর নাদুস নুদুস এটা হচ্ছে মাংসল বা পুষ্ট বা স্বাস্থ্যবান দেহকে বোঝানো হয়। এই জন্য যে সেই সময় আকালের সময় সাধারণ মানুষ যখন খাদ্য অভাবে কঙ্কালসার অবস্থা, তারই বিপরীত হিসাবে এই নাদুস নুদুস শব্দটি ব্যবহার করেছেন। দোকানের সামনে গঙ্গা জল ছিটচ্ছে। ক্যাশ বাক্সের ওপর জ্বলছে ধুনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন খুচরা নাই। সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায়। সিভিক কার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে। অর্থাৎ দোকানি এবার তার পসরা সাজিয়ে বসবেন, চাল দেওয়ার ব্যবস্থা করা হবে। সেজন্য সকলে যখন লাইনে দাঁড়িয়েছে তখন দোকান খুলে দোকানের সামনে একটা বিজ্ঞাপনে টাঙিয়ে দেওয়া হয়েছে যে খুচরা নাই, অর্থাৎ চাল নিতে হলে খুচরা নিয়ে আসতে হবে। সিভিক কার্ড সে একবার লাইনটাকে ঘুরে নেয়। সিভিক কার্ড এবং সবাই জেনে গেলেও সবাইকে উদ্দেশ্য করে জানায়, এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। অর্থাৎ লাইনে দাঁড়িয়ে টিকিটের মাধ্যমে তাদেরকে চাল সংগ্রহ করতে হতো। টিকিট না হলে তার চাল নেই। হরে কৃষ্ণ, ক শের করে দেবে মশাই, মানে ক কেজি করে দেবে। যেহেতু তার স্ত্রী মনোরমার কাছে শুনেছিল যে এবারে নাকি আজকে 2 সের করে দেবে, তাই সেইটা যাচাই করে নেওয়ার জন্যই সিভিক কার্ডকে উদ্দেশ্য করে জানতে চেয়েছে যে ক শের করে দেবে মশাই। সিভিক কার্ড যখন দেবে তখন দেখতেই পাবেন। খুচরো পয়সার সঙ্গে রেখেছেন তো, মানে যখন চাল দেওয়া হবে তখন দেখতে পারবে যে খুচরো পয়সার সঙ্গে রাখলে তবেই চাল পাওয়া যাবে। প্রথম পুরুষ, আমার কাছে কিন্তু টাকা। সিভিক কার্ড ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ওর টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া যাবে না, মানে টাকা পরিবর্তে বা তার টাকাটাকে খুচরো করে দেওয়া যাবে না, বরং খুচরো নিয়ে আসতে হবে এবং চাল নিতে হবে, সঙ্গে টিকিট লাগবে। প্রথম পুরুষ, চলবে না। আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছে যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল? প্রথম পুরুষটি প্রতিবাদ করে জানায় যে কোন আইনের বইতে লেখা আছে যে খুচরো না থাকলে তাদেরকে চাল দেওয়া যাবে না, এরকম কোন আইনে লেখা আছে? আর তাছাড়া কি সকলে কি খুচরো আনতে পারে? এটাও একটা যুক্তি। সিভিক কার্ড না থাকে তো নেবেন না চাল, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। সিভিক কার্ডকে সে তার দাম্ভিকতা পরিচয় দিয়ে তাদেরকে জানায় যে যদি না থাকে তাহলে চাল নেবেন না, ওসব আইনের কথা বলবেন যেগুলো, তা হলো আদালতে গিয়ে, এখানে সেগুলো কার্যকরী হবে না। হঠাৎ সিভিক কার্ড বো করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিঁচড়ে টেনে নিয়ে আসে। সিভিক কার্ড বলে, ইয়ে, বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়েছে নবাব উত্তর। মানে সিভিক কার্ডের মনে হয়েছে যে এই 60 লাইনের মধ্য থেকে এই লোকটি হঠাৎ করে বাইরে থেকে সেই মাঝখানে লাইনে ঢুকে পড়েছে, অর্থাৎ কট লাইন হিসাবে। তাই সিভিক কার্ড তার নিজের ক্ষমতার প্রদর্শন করার জন্য তাকে টেনে বার করে এবং তাকে বলে যে তুমি কি নবাব পুত্তর? দ্বিতীয় পুরুষ, অর্থাৎ যে পুরুষটি ঢুকেছে, সে বলছে আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে, অর্থাৎ পাশের লোককে জিজ্ঞেস করুন লাইনে যারা আগে দাঁড়িয়েছিল যে আমি এখানে আগে থেকেই দাঁড়িয়েছিলাম, নতুন করে আসিনি। তৃতীয় পুরুষ, হ্যাঁ হ্যাঁ ও এখানে দাঁড়িয়েছিল, ছেড়ে দিন ওকে। 3 নম্বর পুরুষটি এই প্রথম আগমন ঘটলো, সে বলল যে না ওখানে দাঁড়িয়েছিল আগে থেকে। দ্বিতীয় পুরুষ, সেই ভোর 5টা থেকে, অর্থাৎ লাইনের জন্য যেহেতু 12টার আগে তার চালের হয়তো ব্যবস্থা হবে না, এই জন্য তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেই ভোর 5টা থেকে, এবং এক জায়গায় দাঁড়িয়ে আছে আর বলে কিনা ছিলাম না। আচ্ছা জুলুম দেখি কি করি এখন। জুলুম মানে হচ্ছে অত্যাচার বা পীড়ন। সিভিক কার্ড, কি করি এখন, অর্থাৎ যে কথাটি এই দ্বিতীয় পুরুষ বলেছিল কি করি এখন, তারই ব্যঙ্গ করেই বলল, কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে, কেন ছেড়েছিলেন লাইন? দ্বিতীয় পুরুষ জানালো, কি মুশকিল, তা কৈফিয়ত দিতে হবে নাকি, মানে তার জিজ্ঞাসা বা জবাব দিতে হবে কি? সিভিক কার্ড বলল, তা হবে না, কোথাকার লোক থেকে সে ভিড়ে পড়লো জানতে হবে না, কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল এই খবরদার। এই কথা শেষ না হতেই এই খবরদার বলে আর একজনের দিকে ছুটে গেল সিভিক কার্ড। হঠাৎ অন্যদিকে ছুটে যাওয়াতেই গিয়েই ঝট করে দুস্থ একটা চেয়ারে একটা লোকের গালের উপর একটা চপেট আঘাত করে বসল। সিভিক কার্ড শুধু চপেট আঘাতই করলো না, তাকে জানালো, চালাকি পেয়েছ, লুটের মাল, বারবার ঢুকছো ঢুকছো, মামার বাড়ির আবদার আর কি। তারকে শাসিয়ে বলল যে এটা কি চালাকি, এই লুটের মাল যে লুট করে আনা হয়েছে এখন ভাগাভাগি হবে, এই জন্য
এরকম দৌড়দৌড়ি, এরকম বিশৃঙ্খলতা, একবার তার মধ্যে প্রবেশ করছো লাইনে, আবার লাইনের থেকে বার হয়ে যাচ্ছ, এটা কি মামার বাড়ি আবদার? মানে যা খুশি কি তাই করবা? কোথায় চাল জমা করেছো দেখাবে চলো, মানে চাল জমা করেছে কিনা সেটা জানতে চাইলো, কারণ এটাই বলতে চেয়েছে যে তুমি আগে কি চাল জমিয়ে রেখেছিলে যে এখন চালের লাইনে এসে দাঁড়িয়েছো চাল নেওয়ার জন্য, সেটাতেই বোঝানো হয়েছে। তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। এই বলে তাকে ভয় দেখালো। চতুর্থ পুরুষ, অর্থাৎ যে পুরুষটাকে চপেটাঘাত করেছিল, সে কাঁচুমুচু মুখ করে বললে, কি বলেন আপনি? লাইন ছেড়ে গেছি আমি? কি আশ্চর্য! সে অবাক হয়ে যাচ্ছে, সেই লাইন ছেড়ে গিয়েছিল এরকম অপবাদ দেওয়াতে। সিবি গার্ড তখন জানায়, চুপ চুপ, আবার ন্যাকা ন্যাকা কথা, কিন্তু দেখতে পাইনি মনে করছো না? তৃতীয় পুরুষ, কেন বেচারিকে খামকা মারধর করছেন? অর্থাৎ তৃতীয় পুরুষ, কেন বেচারিকে খামোকা মারধর করছেন মশাই? তৃতীয় পুরুষ তখন প্রতিবাদ করে জানায় যে, কেন বেচারিকে মারধর করছো? লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি। এই আমারই সামনে ঘন্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেছি, এবং চিচি, এসব তো অত্যাচার। সিভিকার তখন জানায়, নিজের চোখে আপনি মশাই আমার অবিশ্বাস করতে বলেন? অর্থাৎ সে ভুল দেখতে পারে, এটা সে বিশ্বাস করতে চায় না, কারণ সে নিজের চোখে যা দেখেছে সেটা তার অবিশ্বাস্য কোনো বিষয় নয়, সেটা যা দেখেছে সেটাই সত্য। তৃতীয় পুরুষ, হ্যাঁ তাই বলি, নজরটাও কি আপনার এক চোখে? প্রতিবাদীভাবে জানায়, এবং যে নজরটা কি এক চোখে, অর্থাৎ এই জন্যই যে চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকেছে তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করছে। খামোখা মানে হচ্ছে বেকার বেকার। মুসলমান, ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? তৃতীয় পুরুষের সঙ্গে আরো প্রতিবাদী একটি কণ্ঠ, মুসলমান একটা ব্যক্তি, সে জানালো। তৃতীয় পুরুষ বলল, ও কি সিভিক গার্ড হয়েছেন যে একেবারে মাথা কিনে নিয়েছেন? এই সিভিক গার্ডের সঙ্গে এই তিনজন ব্যক্তির কথোপকথন হচ্ছে। তৃতীয় পুরুষ মুসলমান এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, আর সিভিক গার্ড তাকে তখন শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলছি। অর্থাৎ তার পেশা নিয়ে প্রশ্ন করাতেই সে ক্ষিপ্ত হয়ে যায়। তৃতীয় পুরুষ, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিয়ে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটালেন। অর্থাৎ কি মুখ সামলাতে বলছেন? যে চাল নিয়ে গেল লাইনে না দাঁড়িয়েও তাকে ধরলো না, আর যে সঠিকভাবে লাইনে দাঁড়িয়ে আছে তাকে ধরলো। তাই এটা কি কোন দেশি শাসন? মানে এটা কি কোন দেশের শাসন? চতুর্থ পুরুষ, আমি বাবা কিছুই জানি না, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। অর্থাৎ যে যে ব্যক্তিটাকে চপেটাঘাত করেছিল সিভিকার, যাকে নিয়ে তৃতীয় পুরুষ মুসলমান প্রতিবাদ করছে, সেই চতুর্থ পুরুষটি জানাচ্ছে সে সকাল থেকে দাঁড়িয়ে আছে এই দুটো চালের জন্য। তৃতীয় পুরুষ বলল, লোকে পয়সা দিয়ে চাল দেবে, আবার ফুটুনি দেখো না। ফুটুনি কথার শব্দের অর্থ হলো আড়ম্বর প্রকাশ বা অশোভন বাবুগিরি। অর্থাৎ এরা যারা সকলে চাল নিতে এসেছে তারা টিকিটও সঙ্গে নিয়ে এসছে, সঙ্গে আবার পয়সাও নিয়ে এসছে। তারা ফ্রিতে কেউই চাল নিচ্ছে না, তার পরিবর্তে তারা পয়সা দেবে, এবং এই পরিবর্তে তারা চাল নেবে। তা এই পয়সা পরিবর্তে চাল নেবে, এর জন্য তাদের উপর এরকম শাসানি আর অনিয়মভাবে অত্যাচার, এটাকে সে ফুটুনি হিসেবে প্রকাশ করেছে। কেন আপনি মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে। ক্রোশ কথার অর্থ, এটা একটি সংস্কৃত শব্দ। এটি একটি প্রাচীন ভারতীয় উপমহাদেশীয় দূরত্বের মানক এক একক। 1 ক্রোশ বলতে সাধারণত বোঝায় প্রায় 3000 মিটার। 5-6 ক্রোশ অনেক দূর। সেখান থেকে এই বেচারি এসেছে দুটো চালের জন্য, তাও দেবে কতটা? 1 সের। উনি দিলেন তাকে আবার বের করে। সিভি কার্ড, দোষী কি নির্দোষী সেই কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে। তখন সিভিল কার্ড জানায় যে সে নিজের দোষ কখনোই স্বীকার করতে চায় না। তাই সে জানায় যে দোষী হোক আর নির্দোষ হোক, সে কৈফিয়ত তার জবাবদিহি সে করবে না, তৃতীয় পুরুষদের কাছে দেবে না। বরং জানায় যে যদি তৃতীয় পুরুষ বা ওই মুসলমান ব্যক্তি কারো যদি দরদ হয়ে থাকে তাহলে তারা তাদের চালটা ওকে দিয়ে দিতে পারে। চতুর্থ পুরুষ, সিভিল কার্ডকে, দাও না বাবা, আমার লাইনে ঢুকতে সত্যি বলছি আমার একবারও নেইনি চাল। বিশ্বাস করো বাবা, 3টি প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো। অর্থাৎ যে চতুর্থ পুরুষটি লাইনে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকে, তার বাড়িতে পরিবারের সদস্যের সংখ্যা তাকে নিয়ে 3টি। অর্থাৎ তারা এই 3টি প্রাণী 2 দিন অনাহারে, মানে না খেয়ে তারা আছে। এই অবস্থায় তাদের চাল খুবই জরুরি, আর এই পর্যায়ে যদি তারা লাইনে দাঁড়িয়ে থেকেও যদি চাল না পায় তাহলে তাদের দিন চলা অতি কষ্টের হয়ে উঠবে। তাই সে কাকুতি মিনতি করে জানায় সিভিক গার্ডের কাছে যাতে তাকে লাইনে দাঁড়াতে দেয়। সিভিক গার্ড বলে, ও গা আমার একেবারে জল করে দিল যে, যা যা ন্যাকামি করতে হবে না। অর্থাৎ তার এই কাকুতি মিনতি তার কাছে বিশেষ কোনো প্রাধান্য পায়নি, তাই তাকে জানায় যে এগুলো ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে, যা ভাগ। চতুর্থ পুরুষ, আহত হয়ে কবে? আমি চাল নেইনি। সিভিক গার্ড সেই একই তার বিরুদ্ধে একই দোষ কথা চালিয়ে দেয় যে সে চাল নিয়েছে, নিয়ে আবার সে লাইনে দাঁড়াতে চাইছে। চতুর্থ পুরুষ,
ধরটা ওপর কাঁপছে। আমি নেইনি চাল। দেখুন মশাই, আপনারা সব, আমি চাল নেইনি। তবু আমার চোর বলছে আমি চোর নই। হরেকৃষ্ণ, আরে বাবা, লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা গিয়ে, আবার পেছনে দাঁড়াগে, চাল পাওয়া নিয়ে তো কথা। অর্থাৎ চাল পাক আর না পাক, হয়তো এই লাইনে ঢুকতে দিচ্ছে না। তাই হরেকৃষ্ণবাবু সেই চতুর্থ পুরুষকে পেছনের লাইনে দাঁড়াতে বলল। তৃতীয় পুরুষ, ও খুব দরদ দেখি, যান না, আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান। অর্থাৎ সে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে যাতে সকাল সকাল চাল নিতে পারে। এই মুহূর্তে যদি আবার তাকে পেছনে দাঁড়াতে হয় তাহলে বহুজনের পর তাকে চাল পেতে হবে, অথবা চাল নাও বা পেতে পারে। কিন্তু হরেকৃষ্ণবাবুর এই যে যুক্তিটা তৃতীয় পুরুষের পছন্দ হলো না। তাই হরেকৃষ্ণবাবুকে উদ্দেশ্য করে বলল যে আপনি খুবই দরদ দেখি, অর্থাৎ সিবি কার্ডের উপর খুবই মায়া দেখাচ্ছেন। সিবি কার্ড, এই গোলমাল করবেন না বলে দিচ্ছি। চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন, পরের জনের দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ, কেন, উনি তো ঠিকই বলেছেন। তো চতুর্থ পুরুষ একটু প্রতিবাদী হয়ে বলে ওঠে যে তৃতীয় পুরুষটি যে কথাটা বলেছে তারই হয়ে এটা সে ঠিকই কথা বলেছে। তখন সিবি কার্ড বলে, থাক, তোকে আর দালালি করতে হবে না। দালালি বলতে যে একজনের হয়ে অন্যের কাছে মোসাহেবা করা, তাই বলছে আর দালালি করতে হবে না। চতুর্থ পুরুষ অপমানিত হয়ে, আমি কুকুর নই। যখন তাকে বারবার বলছেন যা ভাগ, এটা যারা একটা পশুসুলভ আচরণ করছে, তখন অপমানিত বোধ করে চতুর্থ পুরুষ জানাচ্ছে যে আমি মানুষ, আমি কুকুর নই। সিবি কার্ড একটু ব্যঙ্গ করেই জানায় যে মানুষ নাকি। তখন চতুর্থ পুরুষ জানায় চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। অর্থাৎ এখানে অপমানিত সে বোধ করেছে চতুর্থ পুরুষটি, তাই বলছে তাকে তুমি চাল দিও আর না দাও, পরিবর্তে মানুষ হিসেবে পরিচয় যদি নাও দিয়ে থাকে তাহলে কুকুরের মতো যেন তাদের আচরণ না করে। সিবি কার্ড, মেজাজ নাকি? চতুর্থ পুরুষ, আলবাত, জানোয়ার কাহাকা। তখন চতুর্থ পুরুষ একটু ক্ষিপ্ত হয়ে তাকে জানোয়ার বলে সম্বোধন করে। এতে সিবিকার লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, কারণ তার সেটা একটা স্ত্রী বা আত্মসম্মান বোধে বাধে। সঙ্গে সঙ্গে লোকটিও ওকে জাপটে ধরে, লাইন ভেঙে তুমুল একটা হট্টগোল সৃষ্টি হয়, এক বিশৃঙ্খলা পরিস্থিতি রচিত হয়। তখন অনেকে বলতে থাকে, মার্শালা, জুতিয়ে মুখ চিরে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে তখন জনৈক যুবক হন্তদন্ত হয়ে। সেই এসে জানায় আগুন, আগুন। হঠাৎ তখন এই গোলমালটা থেমে যায়। প্রথম পুরুষ তখন জানায় যে কোথায় আগুন, কারণ এই জন্য যে এই মুহূর্তে যদি এই গন্ডগোল হট্টগোল সৃষ্টি হচ্ছে, আবার যদি এই আগুনের খবর আসে, তাহলে এই লাইনে দাঁড়ানোর মধ্য দিয়ে যাদের চাল নেওয়ার উদ্দেশ্য তাও পণ্ড হয়ে যায়। সিবি কার্ড জানায় আগুন, আগুন কিসে? তখন হরেকৃষ্ণ ও জানায় যে আগুন আবার লাগলো কোথায়, বাবার মধ্যে। যুবক তখন হাত জোড় করে সকলকে উদ্দেশ্য করে জানায় আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে, অর্থাৎ খিদের আগুন। যে দুর্ভিক্ষর অবস্থায় তাদের সামান্য অন্ন জোগানোর জন্য মানুষ কুকুরের মধ্যে লড়াই করতে হয়, শুধুমাত্র সেই ফ্যানের আশায় মানুষ দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতো, এমন এক পরিস্থিতি মুহূর্তে তাদের পেটে আগুন জ্বলছে। আর এই আগুন পেটে জ্বলার কারণে তারা আর কোনো কিছুই স্বাভাবিকভাবে নিতে পারছে না। দেখো, এই আগুন নাটকটি আলোচনার পূর্বে তখন হরেকৃষ্ণ একটু নিশ্চিন্তে হয়। তিনি জানান, তবু ভালো, আমি ভাবলাম বলি। তার কথা শেষ না হতেই সিবি কার্ড বলে, ও খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলান না তাহলে একবার দেখি। মানে এই যে ঝামেলাটা, এটা একটু নিজেতে সামলান বা পরিচালনা করেন। সিবি কার্ডের দোকানের দিকে প্রস্থান করলেন। ওদিকে চলমান কিউ সরে সরে যাচ্ছে, মানে আস্তে আস্তে কমে আসছে। সবাই চাল নিয়ে একে একে বেরিয়ে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ায় লুঙ্গি পড়া জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। তখন মুসলমান ভাই দোকানিকে একটু উদ্দেশ্য করে তার নিজের বক্তব্য জানিয়ে জানায় যে আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো, দেখবেন। মানে এটাকে বোঝা যাচ্ছে যে অনেকেই চাল নিতে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত লাইন দাঁড়িয়েও চাল তাদের কপালে জুটত না। যেমন আমরা ঠিক তৃতীয় দৃশ্যে লক্ষ্য করেছিলাম, সতীশের স্ত্রী কিরি ও তার মেয়ে ফুলকি চাল আনতে গিয়েছিল, কিন্তু সারাদিন থেকেও তাদের চালের বন্দোবস্ত হয়নি, শেষ পর্যন্ত তাদেরকে চাল বর্জ্য করতে হয়েছিল। অথবা প্রথম দৃশ্যে লক্ষ্য করেছি, পুরুষটি তার নেত্য ও নেত্যর মাকে উদ্দেশ্য করে জানায় যে সকাল সকাল লাইনে দাঁড়াতে, যাতে প্রথমে চাল পাওয়া যায়। না তো লাইনে দাঁড়িয়ে যেমন মণিচাঁদ আগের দিন চা পায়নি, মণিচাঁদ দেরিতে যাওয়ায় লাইনের অনেক পেছনে দাঁড়াতে হয়েছিল। অন্যদিকে কুড়ুনের মার খালি হাতে ফিরে আসতে হয়েছিল। তখন দোকানি তার উত্তরে জানায়, সে খোঁজে তোমার দরকার কি কর্তা, তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো। বাব্বা, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গিয়েছে। এই লুঙ্গি বলতে মুসলমান সম্প্রদায়কে বোঝানো হয়েছে, টিকি বলতে বৈষ্ণব সম্প্রদায়, পৈতে ব্রাহ্মণ আর টুপি ইংরেজ।
অর্থাৎ সব যেন এখানে একত্রিত হয়ে গেছে একটির জন্য, সেটি হচ্ছে চাল। তাহলে এই সকল একত্রিত হওয়াতে এবং সবাই একটি চাওয়ার জন্য বা একটি সামগ্রী নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তারা দোকানিরা যে ব্যবসার একটা বন্দোবস্ত করেছিল সেই ব্যবসা তাদের সুখ চলে গেল। তাই পঞ্চাকে উদ্দেশ্য করে জানায়, নে বস্তা কেটে ফেল, চাল চটপট। অর্থাৎ তার দোকানের এক কর্মচারী। ওড়িয়া, কচুরি চাল পেতে সহস্রমুখী, মুশকিলের কথা তো দাদা সেই হইল। মানে সমস্যাটা সেই হইল যে হিন্দু আছি সেও চাল খাইব, মানে যে হিন্দু সেও চাল খাবে, যে মুসলমান আছি সেও চাল খাইব, অর্থাৎ যে মুসলমান সেও চাল খাবে। সাহেব লোকও খাওছি, অর্থাৎ সাহেব লোক খাবে, গুঁড়া করি পাউরুটি বানায় খাওছি, এবং গুঁড়া করে রুটি বানিয়ে তারা খাবে। সব চাউর খাচ্ছি, অর্থাৎ মূল কথা হলো সকলেই আমরা চাল খাচ্ছি। এককে সব এক হইয়া গেলা, আর এবে সব্য এক হইয়া গেলা, মানে এখন সকলে এক হয়ে গিয়েছে। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলবি কেমতি? চাউরের কথা যে বড় মস্ত কথা আছে, মানে এই চাউর বিষয়ে যে বাইরে থেকে চাল এসছে, চালগুলো গেল কোথায়, চাল যে তারা মজুত করে রেখেছে বা কালোবাজারি চেয়ে গিয়েছে, এইসব কথা মানুষ অনেকেই জানতে পেরেছে, যার কারণে তোমাদের বাণিজ্য রক্ষা করা বা সুখে বাণিজ্য করাটা আর হলো না। তাই সেই উদ্দেশ্য করে বলছে যে তো তোমার বাণিজ্য আর চলবি কেমতি? দোকানি, যা বাবা যা, কেটে পর। সিভিক গার্ডের দিকে চেয়ে তখন জানায় যে হাতি যখন নদে পড়ে চমচিকে তার লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা। অর্থাৎ হাতি যখন নদীতে পড়ে বা কোনো পাকে পড়ে যায় তখন চামচিকে সে লাথি মেরে যায়, তখন হাতির শক্তি দেখানোর আর কোনো উপায় থাকে না, সেটিকে এখানে বোঝানো হয়েছে। ওড়িয়া লাইন থেকে একটু দূরে কোচরে চাল বাজছে, এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরেকৃষ্ণ। ওড়িয়াকে লক্ষ্য করেই বলল, হরেকৃষ্ণ, এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা হে হে। মানে খাঁটি কথা মানে হচ্ছে একেবারে সঠিক কথা, যেটা সমাজের জন্য বা এই পরিস্থিতির জন্য উপযুক্ত, সেই কথাটাই সে জানিয়েছে। প্রথম পুরুষ, না, আমরা অনেকেই হয়তো হাসলাম ওর কথায়, অর্থাৎ ও যেভাবে কথা বলল, ওর ভাষা টানে, সে কথাতে আমাদের অনেকটা হাসি পেল। ওই কথার মধ্যে একটা সোজা একটা কথা আছে, যেটা আমরা অনেকেই বুঝি না। সোজা কথাটা এটাই, এই চালের জন্য মানুষ আর ভিন্ন নেই, সকলেই একত্রিত হয়েছে। মুসলমান, হিন্দু, পুরোহিত, ব্রাহ্মণ, সাহেব, সকলেই একত্রিত হয়েছে। সকলেরই একটি আশা, একটি চাওয়া, সেটি হচ্ছে চাল, যে করে হোক তাদের অন্ন সম্পন্ন করা। সকলের একটি দাবি, চাল তাদের পেতে হবে। হরে কৃষ্ণ, ঠিক, অতি ঠিক। হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে, এই যে তবে পেয়েছেন বাবা চাল? অর্থাৎ যে চতুর্থ পুরুষকে সে জানিয়েছিল যদি লাইনে দাঁড়াতে দেয় তাহলে পেছনে গিয়ে দাঁড়াও, চাল পাওয়া নিয়ে কথা। চতুর্থ পুরুষ চালের পুটুলি দিকে বললে, হ্যাঁ বাবা পেয়েছি। হরেকৃষ্ণ তখন জানালো, তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই, কোনো কিছু মনে করে আমি তোমার কথা বলিনি। অর্থাৎ কোনো একটা উদ্দেশ্য নিয়েই হরেকৃষ্ণ সে কথা বলেনি। এই পরিস্থিতি একটা গোলমাল অবস্থা হয়ে যাচ্ছিল, সেটাকে যাতে আর গোলমালের পরিমাণটা না বাড়ে সেই উদ্দেশ্য করে সে জানিয়েছিল। চতুর্থ পুরুষ, না না, আমি কিছু মনে করিনি। হরেকৃষ্ণ, সমস্যা কিন্তু সববার, মানে এই চালের এই সমস্যা বা চালের লাইনে দাঁড়িয়ে মিথ্যা অভিযোগ, এই সমস্ত কিন্তু সমস্যা তার একার নয়, সমস্যা কিন্তু এখানে সকলে। এই দেখো না, সামান্য 2 সের চালের জন্য নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এই কথা কি ভেবেছি কোনোদিন স্বপ্নে যে চালের জন্য এইভাবে লাইন দাঁড়াতে হবে? অথচ এই বাঙালিরা একসময় অত্যাধিকভাবে এই চালের উৎপাদন করত। বেশিরভাগ যে ধান চাষ হতো তা ছিল আমন ধান। প্রায় বাংলায় শস্যের 70% কি 75% ধান উৎপাদন হতো। তাহলে সেই বাংলাতে এরকম এক চালের আকাল উঠবে, এরা তা কখনোই তা ভাবতে পারেনি। তা আজ আরো কারো গর্বের কিছু নেই রে দাদা, মানে কারো গর্বের বা গৌরবের কিছু নেই। তাই বলছি কিছু মনে করো, আমি তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা, অর্থাৎ ওই যে কথাটা বলতে বোঝানো হয়েছে যে তাকে লাইনের পিছনে দাঁড়াতে বলেছিল, এই কথা সে বলেনি। চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরেকৃষ্ণের হাত ধরে, না না, কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো আমি কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ, আর মনে করা করি বা কেন? তৃতীয় পুরুষ এবার কথা ধরল, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। অর্থাৎ আসল কথা হলো আমাদের লক্ষ্য হচ্ছে বাঁচা। এই অনাহারের দিনে, এই দুর্ভিক্ষের দিনে আমাদের বাঁচতে হবে। যেমন আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতার সেই শক্তির মতো আয় আরো বেঁধে বেঁধে থাকি, যে গুটিকত মানুষরা আমরা বেঁচে আছি।
তৃতীয় পুরুষ তাই জানিয়েছে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। হরে কৃষ্ণ। বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে, এই বোঝাটাই এখন দরকার। তৃতীয় পুরুষ, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। মানে আমাদেরকে একত্রে বাঁচতে হবে, এই অঙ্গীকারবদ্ধ ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। একটিই মাত্র পথ, তা হলো একত্রে বাঁচা, একত্রে বেঁধে বেঁধে থাকা। ঘাড় নাড়তে নাড়তে হরেকৃষ্ণ তৃতীয় চতুর্থ পুরুষ ও ওড়িয়ার প্রস্থান। ওদিকে চলমান কিউ সরে সরে চলেছে, একজনের পর আরেকজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে, অর্থাৎ দীপ্তিহীন, নিস্তেজ। ড্রপ। এখানে এই নাটকটির সমাপ্তি ঘটেছে। বিজন ভট্টাচার্য, এই বিখ্যাত নাট্যকার তথা অভিনেতা, তিনি এই আগুন নাটকটি লিখেছিলেন সেই 1350 অর্থাৎ 1943-এর দুর্ভিক্ষকে তুলে ধরতে। ধন্যবাদ। আজকের এই আলোচনা এটুকুই। আশা করি আগুন নাটকটি সম্পর্কে তোমাদের ধারণা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, চ্যানেলটির আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা বন্ধু ও সহপাঠীদের কাছে এটা শেয়ার করে দেবে, তোমার বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে। আর তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ার আমাকে বিশেষ অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ। आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ आप।